হঠাৎ ঝনঝন করে দরজার শিকল নাড়ার শব্দে ঘুম ভেঙে গেল আমাদের। শিকল নাড়াতে নাড়াতে কে যেন একজন ভিড়িক্কি গলায় বলল, এই যে, কে আছেন ভেতরে? দরজা খুলুন। আমরা তিনজনেই উঠে বসলাম। মোহন বলল, কে? কে তা তো দেখতেই পাবেন, দরজা খুলুন। আমরা উঠে গিয়ে দরজা খুললাম, কিন্তু কি আশ্চর্য, কোথায় কে? সবই ফাঁকা। দালানের দরজাটাও খিল দেওয়া। তারপর পিছনে ফিরে দেখি দালানের দরজার কাছে আগুনে পোড়া ঝলসানো চেহারায় এক বিকট মূর্তি দাঁড়িয়ে আছে। মানুষ তাকে বলবো না, মানুষ কখনো এত কুৎসিত হয় না, মানুষ কখনো এত দীর্ঘ হয় না, মানুষের চোখ দিয়ে কখনো এত আগুন ঝরে না। আমরা বেশিক্ষণ চেয়ে থাকতে পারলাম না। তখন শীতকাল। কোনো এক ছুটির দুপুরে আমি নবনির্মিত দোতলার ঘরে শুয়ে পত্রপত্রিকার পাতা উল্টাচ্ছি। তারক এসে বলল, এই দেখ, এটা কি দেখেছিস? আজকের কাগজে বেরিয়েছে। আমি চেয়ে দেখলাম। এটা খবরের কাগজে সম্পত্তি বাণিজ্য বিভাগে ছোট একটি বাড়ি বিক্রির বিজ্ঞাপন। বিজ্ঞাপনের হেডিংয়ে হচ্ছে ভূতের বাড়ি। নিচে লেখা আছে, ঘটশিলায় কাশিদা অঞ্চলে আমাদের সাবেক কালের বাড়িটা ভূতের উপদ্রবের জন্য বেচে দিতে চাই। সম্পূর্ণ খালি বাড়ি, সামান্য আসবাবপত্র আছে, যার সমেত বাড়িটার দাম ওই 5,000 টাকা। সব জেনে শুনে যদি কেউ নিতে চান নিচের ঠিকানায় যোগাযোগ করুন। আজ থেকে প্রায় 30 বছর আগে যে সময়কার কথা বলছি, তখন 5,000 টাকার দাম ছিল অনেক। কাজেই 5,000-এর যখন বাড়িটা বিক্রি হচ্ছে, তখন নিশ্চয়ই বেশ বড় বাড়ি হবে। আমি কাগজটা রেখে উঠে বসে বললাম, বেশ অভিনব বিজ্ঞাপন তো। আর বাড়ির মালিকও খুব সৎ বলে মনে হচ্ছে, কেননা তিনি যখন সবকিছু জানিয়ে বাড়িটা বিক্রি করছেন, তখন নিশ্চয়ই কোনো জোর চুরি বুদ্ধি তার নেই। কিন্তু মুশকিল হচ্ছে, দেখে আমাদের কি লাভ? এত টাকা তো আর আমাদের কাছে নেই যে আমরা বাড়িটা কিনবো। অতএব কিনবে কে? তারক বলল, বাড়ি কেনার লোকের কি আর অভাব আছে রে? মোহনের জ্যাঠামশাই একবার ঘাটশিলায় বাড়ি কেনার ইচ্ছা প্রকাশ করেছিলেন। এখন বিজ্ঞাপনটা তাকে দেখালে নিশ্চয়ই তিনি রাজি হয়ে যাবেন। আর ভৌতিক ব্যাপার স্যাপারগুলো যেগুলো, সেগুলো তাকে যুক্তিতর্ক দিয়ে নসাৎ করিয়ে দিলেই হবে। মধ্য কথা হচ্ছে, এই সুযোগে ঘাটশিলাটা একবার ঘুরে আসা। প্রস্তাবটা চানাচুরের মতো মুখরোচক। বললাম, আরে বাহ, বেশ বলেছিস তো, চল তবে এক্ষুনি যাই। আমরা দুজন তখন খবরের কাগজে ওই অংশটা ওপরে লাল পেন্সিলের দাগ দিয়ে শিবপুরে মোহনদের বাড়িতে চললাম। ওদের বাড়িতে গিয়ে মোহনকে পেয়ে গেলাম। আসলে ছুটির দিন তো, এই সময়টা খেয়ে দিয়ে সবাই একটু বিশ্রাম করে। মোহনকে কাগজটা দেখাতে ও একটু অবাক হয়ে গেল। তারপর বলল, আরে বেশ মজার ব্যাপার রে, ভূতের বাড়ি। এই কথা আগে থেকে জানিয়ে কেউ আর বিজ্ঞাপন দেয় নাকি? লোকটার মাথা টাটা খারাপ আছে নাকি? বিজ্ঞাপনটাই ফলস বলতো? তারক বলল, দেখ মোহন, এটা যখন বিজ্ঞাপন তখন ফলস তো কিছুতেই নয়। কেননা কার এত টাকা আছে যে খরচ করে এসব ফাসলামি করতে যাবে? মোহন বলল, তা ঠিক, তা ঠিক। তবে জ্যাঠামশাই যা ভীতু লোক, তাতেও বাড়ি কিনতেই চাইবে বলে আমার মনে হচ্ছে না। তারক বলল, আরে বাবা, বুঝিস না কেন? ভূতটুর সব বাজে কথা। আসলে ভদ্রলোকের সম্পত্তি অনেক, বিক্রি করতে চাইছেন কিন্তু খদ্দের পাচ্ছেন না। কাজেই চমক লাগানো বিজ্ঞাপনে কিছু লোকের দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন। অনেক লোক আছে এই ভূতের নামে হাড়ে চটা। তাদেরই ভেতর থেকে কেউ হয়তো জেদ করে বাড়িটা কিনেই ফেললো, তাই অবশ্য দিয়েছে। হ্যাঁ, এটা বেশ মন্দ বলিস। ঠিক আছে, এনেছিস যখন তোরা বস। জ্যাঠামশাই সবে শুয়েছেন, উঠলেই আমি খবরটা দিচ্ছি। তারপর বাড়ি কেনা হোক আর না হোক,
দেখতে যাওয়ার ছলে 2-4টে দিন ঘাটশিলা থেকে ঘুরে আসা যাবে তখন। তারক বলল, আমিও তাই বলি। তোর জ্যাঠামশাইকে যেভাবেই হোক তুই রাজি করা। আমাদের তিনজনের তাহলে হ্রদ দেখার কলা বেচা 2 হবে। আর যদি সম্ভব হয় তো এক রাত ভূতের বাড়িতে কাটিয়েও আসতে পারবো আমরা। ভূত সম্বন্ধে একটা অভিজ্ঞতাও হবে আমাদের। সেই দুপুরটা আমরা তিনজনে এক নতুন আনন্দ চুটিয়ে গল্প করে কাটালাম। তারপর বিকেলবেলা খবরের কাগজটা মোহনের জ্যাঠামশাইকে দেখাতেই লাফিয়ে উঠলেন তিনি। না না না, এ বাড়ি আমি কিনবো না। আমি টাকা দিয়ে জিনিস কিনবো, ওসব ঝামেলার মধ্যে কেন যেতে যাবো আমি? তাছাড়া তোমরা আজকালের ছেলেরা ওই ভূত পুত মানো না বটে, কিন্তু আমি মানি। কেননা আমি নিজে ব্যক্তিগতভাবে অনেক সময় ভূতের অস্তিত্ব অনুভব করেছি। তাই বলি, কি দরকার বাবা ওসবের মধ্যে যাওয়ার। তবে ঘাটশিলায় একটা বাড়ি কেনার ইচ্ছে আমার আছে। আমি বরং তোমাদের কিছু টাকা দিচ্ছি, তোমরা তিনজনে ওই দিন কতে ঘাটশিলা থেকে ঘুরে আসো। আর যদি কোথাও ভালো কোনো বাড়ির খোঁজ খবর পাও তো এসে জানিও, পরে দরদাম করে কেনা যাবে ক্ষণ। আমরা তাতেই রাজি হয়ে মনের আনন্দে ঘাটশিলা যাওয়ার তোড়জোড় করতে লাগলাম। পরদিন বেলা 11টায় নাগপুর প্যাসেঞ্জারে চেপে আমরা ঘাটশিলার দিকে রওনা হলাম। সন্ধ্যের পর যখন স্টেশনে নামলাম তখন চারিদিকে ঘুটঘুট করছে অন্ধকার। ঘাটশিলা তখন এখনকার মতো অত শহর নয়, একেবারে বুনো জায়গা ছিল। স্টেশনের কাছেই একটি চায়ের দোকানে খোঁজ খবর নিয়ে 4-5 দিনের জন্য একটি ঘরের ব্যবস্থা করে ফেললাম আমরা। রাতটা ভাড়া বাড়িতে কাটিয়ে পরদিন সকালে আমরা তিনজনে যুক্তি করে সেই ভূতের বাড়িটাই দেখতে চললাম। ঠিক হলো, বাড়ি যদি পছন্দ হয় তাহলে ওই বাড়ি জ্যাঠামশাইকে রাজি করে কেনাবো আমরা। আর যদি না হয় তাহলে ওই এক রাত ওই বাড়িতে থেকে অভিজ্ঞতা সঞ্চয় করে তবেই ফিরব। খবরের কাগজে দেওয়া ঠিকানার খোঁজ করে আমরা রাজবাড়ির কাছে বিজ্ঞাপনদাতার বাড়িতে এসে উপস্থিত হলাম। ভদ্রলোকের নাম সিন্ধুবাবু, কৃপাসিন্ধু রায়। বেশ অভিজাত পরিবারের লোক বলে মনে হলো। আমরা যখন তার বাড়িতে গিয়ে পৌঁছালাম তখন সকাল ওই 9টা। বাড়ির চাকর এসে আমাদের বৈঠকখানার ঘরে বসতে বললেন। আমরা বসলাম। একটু পরেই সর্বাঙ্গে শালমুড়ি দিয়ে মধ্যবয়সী সিন্ধুবাবু এসে বসলেন আমাদের সামনে। তারপর স্মিত হেসে বললেন, কোথা থেকে এসছেন আপনারা আর আপনাদের পরিচয়? তিনজনের হয়ে আমি বললাম, ওই আমরা হাওড়া থেকে এসছি। আমার এই বন্ধুটি খবরের কাগজে আপনার দেওয়া বিজ্ঞাপন দেখে ওই বাড়িটা কিনতে চান। অবশ্য বাড়িটা যদি পছন্দ হয় তো। কিন্তু ওটা তো ভূতের বাড়ি, ও বাড়ি কিনে আপনারা কি করবেন? ভূতের বাড়ি সেটা আমরা অবশ্য জেনেই এসেছি। আর কিনতে চাই এই কারণে যে ওই বাড়িতে আমরা বরাবরের জন্য থাকতে আসছি না। ভূতের বাড়িতেই ভূতেরাই থাকবে। আমরা শুধু মাঝে মধ্যে দিন কতকের জন্য এসে একটু উপদ্রব করে যাব, এই আর কি। সিন্ধুবাবু একটু গম্ভীর হয়ে বললেন, ঠিক আছে, একটু বসুন আপনারা, আপনাদের চা জল খাবার আসছে। তারপর আমার একজন লোক দিয়ে আপনাদের ডেকে আনবো এই বাড়িটা। খানিকটা বসবার পরই চাকর এসে এক প্লেটে করে গরম হালুয়া ধুমায়িত চা 1 কাপ করে রেখে গেলেন আমাদের সামনে। আমরা তিনজনেই খেয়ে নিলাম সেগুলো খুবই মন ভরে। তারপর সিন্ধুবাবুর লোকের সঙ্গে চললাম ওই বাড়িটা দেখতে। কাশিদা এখান থেকে অনেকটা দূর, তবু আমরা পায়ে হেঁটেই দেখতে গেলাম বাড়িটা। সিন্ধুবাবু যে লোক আমাদের বাড়ি দেখাতে নিয়ে যাচ্ছিলেন তার নাম হলো রাখালদা। রাখালদা যেতে যেতে বললেন, বাবুরা আপনারা কলকাতা থেকে আসছেন তো, তা বলছিলাম কি। মোহন বাধা দিয়ে বলল, না রাখালদা, আমরা মোটেও কলকাতার লোক নই, আমরা হাওড়ার লোক, শ্রীপুরের বাসিন্দা, ওই হাওড়া থেকে আসছি। সে যেখানকার লোক হোক না কেন, হাওড়ার কলকাতা ওই একই ব্যাপার। তা বলছিলাম কি, এ বাড়ি আপনারা কিনবেন না। দারুণ উপদ্রব এই বাড়িতে, আজ পর্যন্ত কেউই এক রাত টেকতে পারেনি এইখানে। সে কি?
এসব বাড়ি দিন মানে ব্যবহারের জন্য অর্থাৎ অফিস কাছাই ইত্যাদির জন্য ভালো, কিন্তু রাতে থাকার জন্য একটু উপযুক্ত নয়। কেন বলুন তো? তবে শুন, সিন্ধুবাবুরা এই অঞ্চলের অত্যন্ত প্রতিপত্তিশালী লোক। ঘাটশিলা এবং এদের আশেপাশে বেশ কয়েকটি বাড়িও আছে। কাশিদার এই বাড়িটি সিন্ধুবাবুদের সাবেককালের বাড়ি। ওর কাকা ও কাকিমার মধ্যে প্রায়ই ঝগড়াঝাটি হতো। এই বিবাদ সূত্রেই সিন্ধুবাবুর কাকা এক রাতে আগুনে পুড়ে আত্মহত্যা করেন। সে থেকেই উপদ্রব। তা উপদ্রব এমনই চরম পর্যায়ে পৌঁছল যে কাকিমা ঠিক করলেন গোয়ায় গিয়ে ওনার পিণ্ড দিয়ে আসবেন। কিন্তু সেখানেও নানা ঝামেলা। যাত্রাপথে ট্রেনের কামরাতেই কাকিমা স্বপ্ন দেখলেন কাকাবাবু তাকে ভয় দেখিয়ে গোয়ায় যেতে মানা করছেন। কিন্তু সেই স্বপ্নকে তিনি আমল না দিয়ে গোয়ায় নেমে পান্ডা ঠিক করে সর্বাঙ্গে চললেন পেটশিলায় পিণ্ডি দিতে। আর সেই সময় টাঙ্গা গেল লরির ধাক্কায় উল্টে। কাকিমা পায়ের হাড় ভেঙে হাসপাতালে গেলেন। পিণ্ডি দেওয়ার হলো না, উল্টে 6 মাসের ওপর হাসপাতালে ভেঙে থাকা পা নিয়ে সেই থেকে ওই বাড়িতে যে কেউ থাকতে গেছে সেই নানা রকম ভয় পেয়ে পালিয়ে গেছে। বলেন কি? হ্যাঁ, রাত দুপুরে এমন সব কাণ্ড কারখানা হয় যে বাড়িতে কোনো সুস্থ মানুষের পক্ষে তার চোখ মেলে দেখার ব্যাপার নয়। একবার এক টাটানগর থেকে একদল ছেলে জোর করে ওই বাড়িতে থাকবে বলে এসেছিল, কিন্তু পরদিন সকালে তাদের কাউকে আর দেখা যায়নি ওখানে। সে কি ভূতরা তাদের খেয়ে ফেললো নাকি? না না না, রাত শেষ হওয়ার আগেই তারা পালিয়ে বাঁচে এবং পরে টাটানগর থেকে চিঠি দিয়ে পালিয়ে আসার কারণও জানায়। কি কারণ তা আমি ঠিক বলতে পারছি না, তাই বলছিলাম কি দরকার ওই বাড়ি নিতে যাওয়ার। ইচ্ছে বাড়ি যদি সত্যি কেনেন তো আমি একটা বাড়ির সন্ধান দিই আপনাদের। মোহন বলল, বেশ তো, আগে দেখে নেই ওই বাড়িটা, তারপর যদি পছন্দ না হয় তো আপনার বাড়িটা দেখে আসবো। এইভাবে কথা বলতে বলতে আমরা সেই বাড়ির কাছে এসে পৌঁছালাম। দূরে পাহাড়ের সারি, ছোট ছোট টিলা, ঘন শালবন, কি চমৎকার! তারই মধ্যে এক অপূর্ব প্রাকৃতিক পরিবেশ, যেন পাঁচিল ঘেরা মস্ত দোতলা বাড়ি। বহু দিনের পুরনো বাড়িটা, তবু আজও যেন ব্যবহারযোগ্য হয়ে আছে। তালা খুলে আমরা ভেতরে ঢুকলাম। বহুদিন ঘরে ঝাঁট পড়েনি, বাগানটা আগাছায় ভরা। এ বাড়ির দাম 5,000 টাকা খুবই জলের দাম, কেননা অনেক বড় জায়গা, অনেক বড় ঘর, ছোটখাটো একটা প্রসাদ বলতে পারেন। বাড়িটার রিপেয়ারিং কস্টই 5,000 টাকার অনেক বেশি। এর আশেপাশে অবশ্য কোনো বাড়ি নেই, যা আছে সবই দূরে দূরে। আমরা বাড়িতে এসে নিচে উপর করে সব কটা ঘর ঘুরে ফিরে দেখলাম। বসবাসের জন্য হোক বা অবসর দিনে বিনোদনের জন্য হোক, এর চেয়ে লোভনীয় বাড়ি সত্যি আর হতে পারে না। আমরা সবাই একমত হয়ে গেলাম। রাখালদা, আপনি যাই বলুন না কেন, এ বাড়ি আমরা কিনবই কিনবো। মোহন বলল, শুধু তাই নয়, আজ থেকে যে কদিন আমরা ঘাটশিলায় আছি সেই কদিন এই বাড়িতেই থাকবো আমরা। রাখালদা একটু মনমরা হয়ে বললেন, যা, আপনারা যা ভালো বোঝেন তাই করবেন, পরে যেন আবার দোষ দেবেন না আমাদের। আর একটা কথা, এখানে আলোর কানেকশানও খুব ভালো নেই, দোকান থেকে একটা হারকিন অথবা লণ্ঠনও আনিয়ে রাখবেন। এই বলে আমাদের হাতে চাবি দিয়ে চলে গেলেন রাখালদা। এরপর একসময় আমরা আমাদের সেই ভাড়া করা বাড়িতে গিয়ে মালপত্র যা ছিল নিয়ে চলে গেলাম এখান থেকে। তারপর সারাদিন ধরে এই ঘরে সেই ঘর নিচ করে ঘুরতে ফিরতে লাগলাম। সম্পূর্ণ বাড়িটা আমাদের দখলে পেয়ে মনের ভাব এমনই হলো যেন বাড়িটা আমাদেরই হয়ে গেছে। ইতিমধ্যেই আমাদের এই বাড়িতে আসতে দেখে কিছু কৌতূহল মানুষও উঁকিঝুঁকি মারতে লাগলো এদিক সেদিক থেকে। আমরা সবার জন্যই বাড়িটার অবৈধ দ্বার খুললাম। সবাই যখন শুনলো আমরা ওই বাড়ি কিনতে চাই, তখন জাইপনারই অবাক হয়ে গেল সকলে। সবাই এক বাক্যে বারণ করতে লাগলো, আর এ বাড়িতে না কেনার জন্য। সবাই বলল বাড়িটা সত্যিই উপদ্রবের বাড়ি,
না হলে কখনো এত কম দামে এত বড় একটা বাড়ি এখানে এত খালি পড়ে থাকে। আমরা সব শুনলাম, শুনে বললাম তবু আমরা নিজেরা একবার পরখ করে দেখতে চাই, যদি সেরকম খারাপ কিছু ঘটে তাহলে এই বাড়ি আমরা কিনছি না। অবশ্য আমাদের জেদ দেখে দু একজন একটু অন্য সুরে কথা বলল, তা একান্তই যখন কিনবেন আপনারা তখন দুরাত এখানে থাকুন, দেখুন বাড়িটার বদনাম আছে ঠিকই, তবে সচরাচর কেউ তো থাকে না। এইভাবে মানুষজন সাহস করে এলো। থাকতে হয় কি বলতে পারে, দেখাই যাক না এতদিনের ভূতের উপদ্রব একটু কমেছে কিনা। কেউ বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাহস করে থেকে যান। তাছাড়া আমরা যখন জেনে গেছি তখন আমরাও একটু সজাগ থাকব। যদি বেশি ভয় টয় পান ছাদে উঠে জোরে চেয়ে যাবেন, দল বেঁধে ছুটে আসবো আমরা সবাই। আমরা জানলা দরজা বন্ধ করে ঘরে আলো জ্বেলে দিলে তিন বন্ধু নির্জন বাড়িতে সত্যিকারে ভূত এলে কীভাবে মোকাবেলা করব সেই নিয়ে আলোচনা করতে লাগলাম। অনেক রাত পর্যন্ত আলোচনা করে যখন দেখলাম সব ভুঁয়ো ভুঁয়ো, তখন তক্ত বসে পাতা বিছানায় মশারি খাটিয়ে আমরা তিনজন জলদি করে লেপ চাপা দিয়ে শুয়ে গেলাম। শোয়ার সঙ্গে সঙ্গে ঘুম। রাত তখন কত কে জানে। হঠাৎ ঝনঝন করে দরজার শিকল নাড়া শব্দে ঘুম ভেঙে গেল আমাদের। শিকল নাড়াতে নাড়াতে কে যেন একজন ভিড়িক্কি গলায় বলল, এই যে কে আছেন ভেতরে, দরজা খুলুন। আমরা তিনজনেই উঠে বসলাম। মোহন বলল, কে? কে তা তো দেখতেই পাবেন, দরজা খুলুন। আমরা উঠে গিয়ে দরজা খুললাম, কিন্তু কি আশ্চর্য, কোথায় কে? সবই ফাঁকা। দালানের দরজাটাও খিল দেওয়া, যেমনকার তেমনই আছে। কে তাহলে? এই কিভাবে এসে ঘুম ভাঙালো আমাদের? ভয়ে বুকের রক্ত হিম হয়ে গেল। একটা ঠান্ডা স্রোত নেমে এলো পিঠে শীত দাঁড়াবে। আমরা আবার দরজা বন্ধ করে শুতে এলাম, কিন্তু এসে দেখি অসম্ভব ব্যাপার। এরই মধ্যে আমাদের তক্তপোষটা ঘরের উল্টো দিকে হয়ে গিয়েছে এবং আমাদের বিছানাও দখল করেছে কারা। দেখলাম আমাদের লেপটা মুড়ি দিয়ে কারা যেন শুয়ে আছে। লেপটা এমনভাবে ঢাকা যে মুখ দেখতে পাচ্ছি না তাদের, শুধু মাথা দুটো দেখা যাচ্ছে। আমরা যত জোরে লেপটা তাদের গা থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করি তারা তত বেশি আঁকড়ে ধরতে লাগলো লেপটাকে। অবশেষে অনেকক্ষণ টানা হেঁটার পর লেপ আবার আলগা হয়ে গেল। বিছান থেকে লেপ উঠে নিয়ে দেখলাম কেউই নেই ভেতরে। আমরা তিনজন যথাযথ আবার তক্তপোষটাকে যথাস্থানে ফিরিয়ে এনে লেপের তলায় ঢুকলাম। তারক বলল, না ভাই, কাজটা মোটেও ভালো করিনি। এতগুলো লোকের কথা ঠেলে এই বাড়িতে রাত কাটাতে এসে খুবই অন্যায় করেছি আমরা। এখন ভালোই ভালোই ফিরে যেতে পারলে বাঁচি। উহ, কি সাংঘাতিক! আমি তো ভয়ে কোনো কথাই বলতে পারলাম না। মোহন বলল, সকালটা একবার হলেই হয়। এর আগে সত্যি কথা বলতে কি ভূত পেত আমি বিশ্বাস করতাম না, অথচ যা দেখলাম একের মনের ভ্রম পুড়ে উড়িয়ে দেওয়ার মতো মানসিকতা আমার নেই। এ বাড়িতে আর এক মুহূর্ত থাকা উচিত নয়। আমরা ভয়ে জড়সড় হয়ে আর কিছু ঘটনা ঘটে নাকি দেখবার আশায় জেগে রইলাম। ঘুম তো এলোই না, ঘুমোতে সাহসও হলো না। ঘুমিয়ে পড়লে আবার যদি শিকল ঝনঝন করে। বেশ কিছুক্ষণ শুয়ে থাকার পর আমরা দালানে একটা খটখট শব্দ শুনতে পেলাম। মনে হলো কে যেন চটি পরে পায়চারি করছে। দালানে এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত একবার যাচ্ছে আবার একবার আসছে। তারপর আবার সেই ঝনঝন করে শিকল নাড়া শব্দ। সবাই আমরা তিনজনই জড়িয়ে ধরলাম। কেউ আর উঠলাম না দরজা খুলতে। শিকলটা ঝনঝন করে বেজেই চড়ল। তারপর শোনা গেল আবার আগের মতোই ক্রুদ্ধ কণ্ঠস্বর, কারা আছে ঘরের ভেতরে? দরজাটা এত করে খুলতে বলছি যে, দরজাটা খোলো। কে খুলবে দরজা? আমরা তখন আতঙ্কে নীল হয়ে উঠেছি ক্রমশ। কেই বা যাবে দরজার কাছে? উঠে দাঁড়াবার যে শক্তি নেই কারো। ক্রুদ্ধ কণ্ঠস্বর আবার শোনা গেল, দরজা না খুললে কিন্তু ভয়ঙ্কর ব্যাপার হবে। খোলো বলছি, না হলে ভেঙে ঢুকবো।
বলার সঙ্গে সঙ্গেই দরজায় দমাদম লাথি পড়তে লাগলো। তা উঠতেই হলো। তিনজন পা টিপে টিপে দরজার কাছে গিয়ে খিলটা খুলতেই দরজাটা সশব্দে 2 হাত খুলে গেল। মনে হলো কেউ যেন ওদিক থেকে জোরে ধাক্কা দিয়ে খুলে দিল দরজাটা। সে কি দারুণ শব্দ! গোটা বাড়িটা কেঁপে উঠল বুঝি। কিন্তু তা নয়, হলো না। আবার তো সেই আগের মতো ভু ভু ভু। কেউই কোথাও নেই। আমার শীতেও গায়ে ঘাম দিল তখন। এরপরে আর বিছানায় ফিরে যাওয়ার মতো মন বা সাহস আমাদের নেই। সেখানে তো ওই আগের মতো খারাপ ব্যাপার ঘটবে, অর্থাৎ কিনা লেপ নিয়ে টানাটানি। কি যে করি, পরস্পর মুখ চাওয়াচাই করছি। এমন সময় হঠাৎ আমাদের লণ্ঠনটা কে যেন আছাড় মেরে ভেঙে ফেলল ঘরের ভেতরে। অন্ধকার, অন্ধকার, ঘন অন্ধকার ঢেলে দিল চারিদিকে। আমরা সঙ্গে সঙ্গে মনস্থির করে ঘরে ঢুকে অন্ধকারেই হাতড়ে হাঁটতে যে যার জামা প্যান্ট পরে নিলাম। মোহনের কাছে টর্চ ছিল। টর্চ জেলে হাত ঘুরতে দেখে নিলাম রাত তখন 2:30টা। এখনই পালাতে হবে আমাদের এখান থেকে, নইলে যে কোনো মুহূর্তে ভয়ানক কিছু একটা ঘটতে পারে। দিক ওদিক, ওদিকে বারান্দায় দরজাতেও তখন দমাদম লাথি পড়তে শুরু করেছে। লাথির পর লাথি, আর তার সঙ্গে সেই প্রচণ্ড ধমকানি। হলো বলছি, হলো, না হলে কিন্তু ভালো হবে না, শিগগিরই দরজা খুলে দাও। আমরা কোনো রকমে দরজা খুলেই এক লাফে বাইরের বাগানে এসে পড়লাম। তারপর পিছনে ফিরে দেখি দালানের দরজার কাছে আগুনে পোড়া ঝলসানো চেহারায় এক বিকট মূর্তি দাঁড়িয়ে আছে। মানুষ তাকে বলবো না। মানুষ কখনো এত কুৎসিত হয় না। মানুষ কখনো এত দীর্ঘ হয় না। মানুষের চোখ দিয়ে কখনো এত আগুন ঝরে না। আমরা বেশিক্ষণ চেয়ে থাকতে পারলাম না সেদিকে। বাগানের দরজা খুলে ছুটিয়ে বেরিয়ে এলাম। অদূরে একটা আদিবাসী বস্তি ছিল। বাকি রাতটুকু সেখানে কাটিয়েই ভোরের ট্রেনেই হাওড়া। সমাপ্ত। নমস্কার, আমি অর্ণব। আপনারা এতক্ষণ যে গল্পটা শুনলেন, এবং এইরকম ভয়ের আরও নিত্য নতুন গল্প যদি আপনাদের সঙ্গে ঘটে থাকে, তা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। এবং গল্পটা কোনখান থেকে শুনছেন সেটাও নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। এইরকম গল্প নিত্য নতুন শুনতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। গল্পটা ভালো লাগলে তো একটা লাইক, কমেন্ট এবং প্রচুর শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।